শুধুমাত্র যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, শুধুমাত্র তারা আমাদেরকে ব্যবহার করে থাকে, শুধুমাত্র ব্যবহার করে আমাদের শুধুমাত্র উচ্ছিষ্ট দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে রাখে, যাতে করে আমরা কোনো ধরনের কথা না বলতে পারি। আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত এই প্রজন্ম তারা জানতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা কিছুদিন যাবৎ আমরা বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা এটা জানতে পারি যে বাংলাদেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে, তিনি নাকি সালাফি মানহাজের লোক, কিংবা অনেকে বলে থাকে তিনি একজন কঠোর লা মাযহাবের মানহাজের লোক। তবে আমাদের এটা জানার বিষয় হলো যে এটা আসলে কাদের লাভ। প্রথমত আমরা জানতে চাই যে আসলে যে দুই পক্ষকে আমরা দেখতে পারি যে এক পক্ষ তারা অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে তারা এটাকে প্রচার এবং প্রসার করে যাচ্ছে যে আমাদের ঘরানার একজন মানুষ প্রতিমন্ত্রী আমরা পেয়েছি। আবার আরেক ঘরানার মানুষ তারা এটাকে নিয়ে অনেক হতাশ, অনেক চিন্তিত, অনেকে এটা নিয়ে তারা ট্রল করে থাকে যে আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। আসলে এই দুই পক্ষের মাঝে আমরা নিরপেক্ষতার সাথে আমরা কি নিয়ে এটা আলোচনা করতে পারি। প্রথমে আমাদের আলোচনা করা উচিত যে এখানে হতাশার কিছু নেই। হতাশার কিছু নেই এজন্যই যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। অনেক ক্ষেত্রেই আমরা এটা বলে থাকি যে এই সংবিধান কিংবা রাষ্ট্র ব্যবস্থা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কিছু কিছু বিষয় রয়েছে যে ইসলামে এগুলো তো কোনো ধরনের সাপোর্ট করবেই না, ইসলামের সাথে একেবারে সাংঘর্ষিক বিপরীতমুখী। আবার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলা ইসলাম সমর্থন করে, সেগুলাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ইসলামে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এটা কোনো হাদিসের উপর ডিপেন্ড করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় না, শরীয়তের উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় না, কিংবা ফিকহি মতবাদের উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় না। এজন্য আমাদের এখানে হতাশার কিছু নেই। এখানে রাষ্ট্র ক্ষমতায় যাই আসুক, প্রতিমন্ত্রী হোক কিংবা প্রধানমন্ত্রী হোক, যাই আসুক, তারা এই রাষ্ট্রের যে একটা বিধিনিষেধ রয়েছে, যে একটা সংবিধানের যে একটা গণ্ডি রয়েছে, এই গণ্ডির বাইরে তারা কখনোই কোনো কিছুই করতে পারবে না, করার সমর্থন এই পর্যন্ত তারা রাখে না। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছু এখানে আমাদের এই রাষ্ট্র কোনো ধরনের পরিবর্তন ঘটে না। এখানে একটা ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী হোক কিংবা মন্ত্রী হোক, হয়তোবা তিনি একাই এই রাষ্ট্রকে রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলবেন বা পরিবর্তন হবে, এটা আসলে বাস্তবসম্মত নয়। এটা অনেক কিছু ডিপেন্ড করে আমাদের চলতে হয়। আমরা লক্ষ্য করতে পারি যে 24শে জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটা পরিপূর্ণভাবে আবার নতুন নবায়ন করে আবার নতুন ভাবে আমরা নতুন সুসজ্জিত ভাবে বাংলাদেশকে আবার নতুন পুনরায় আমরা পেতে পারবো বা পেতে যাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর কোনো কিছু আমরা করতে পারি নাই। তার কারণ রাষ্ট্রের ব্যবস্থাটা এমন ভাবে আমরা একে নিজেদের ভিতরে আমরা গেঁথে নিয়েছি, সংবিধানের দোহাই দিয়ে আমরা এই ভিতরে আমরা এমন ভাবে আমরা ঢুকে পড়েছি, এখান থেকে বের হওয়াটা এতটা সহজ নয়। যতটাই মানুষ ধর্মভীরু হোক, যতই আল্লাহর ওলি এখানে ক্ষমতায় বসুক না কেন, তারা সহজে এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা কখনোই একটা পরিবর্ধন করতে পারবে না। এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। এখানে আসল প্রশ্ন হচ্ছে যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় কি আমরা যেতে পারবো, কিংবা রাষ্ট্রীয় ভাবে আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম কিভাবে আমাদের আগানো উচিত। আমরা যারা সালাফি ঘরানার মানুষ আমরা লেখাপড়া করেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত, কুলিয়া সানি পর্যন্ত, দারুল হাদিস পর্যন্ত, আমাদের যারা সিলেবাস যারা প্রণয়ন করেছেন বা এখন পর্যন্ত যে সিলেবাস বিদ্যমান রয়েছে, সেই সিলেবাসের মধ্যে রাষ্ট্রীয় নীতি, সমাজনীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি কোন নীতি এখানে পড়ানো হয় না। শুধুমাত্র আমাদের দাওয়াতি প্ল্যাটফর্মগুলা ইমান, আকীদা এবং বিভিন্ন ফিকহি মাসলা মাসাইল নিয়ে আমরা বিভিন্ন 12-13 বছর আমরা এখানে অতিবাহিত করে থাকি। আমরা এই যে বাংলাদেশের মুসলিম বা বাংলাদেশের যা নাগরিক হিসেবে আমরা বড় হতে যাচ্ছি, বাংলাদেশে কোনো রাষ্ট্রনীতি, কোনো সমাজনীতি, কোনো পররাষ্ট্রনীতি এ নিয়ে আমাদের কোনো ধরনের লেখাপড়া করার সুযোগ হয় না। যার কারণে এই প্রজন্মরা তারা অত্যন্ত হতাশায় ভোগে যে আমরা বড় হয়ে কি করব, রাষ্ট্র আমাদেরকে কিভাবে মূল্যায়ন করে, রাষ্ট্র আমাদেরকে কিভাবে দিয়ে আমরা কিভাবে রাষ্ট্রের ক্ষেত্রে আমরা কিভাবে পার্টিসিপেট করব, রাষ্ট্রের ভিতরে কিংবা সংবিধানের ভিতরে বা কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা এটাকে কিভাবে নিজের যোগ্যতা নিজেদের পার্টিসিপেট করতে পারবো, তারা এটা নিয়ে হতাশায় ভোগে। আমরা যারা সালাফি মানহাজের মানুষ, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য রয়েছে। আমাদের বালাকোট থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের সালাফি ঘরানার মানুষের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, কিন্তু তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের পার্টিসিপেট, রাষ্ট্রীয়ভাবে তাদের অংশগ্রহণ, এটার কোনো ইতিহাস ঐতিহ্য আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই যে এই প্রজন্ম তারা রাষ্ট্রীয়ভাবে তারা কিভাবে তারা দাওয়াতি কার্যক্রম তারা পরিচালিত করবে। আমরা কি শুধুমাত্র একজন আমাদের ঘরানার মানুষ, একজন পরিবারের মানুষ কিংবা আমাদের সালাফি মানহাজের মানুষ একজন প্রতিনিধিত্ব করলে কি এটাতে আমাদের ক্ষান্ত হওয়া প্রয়োজন? এখানে কি আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের নির্ভরতার
সেই চূড়ান্ত সীমানা এখানেই না। আমি এর থেকে আরো বড় কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা সালাফি ঘরানার মানুষ, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সমাজনীতি আমাদের থাকা প্রয়োজন। আমরা শুধুমাত্র কি মিসকিন হয়ে থাকবো? আমরা কি শুধুমাত্র মিসকিনের ভূমিকা পালন করব, যে রাষ্ট্রীয় ক্ষমতা ভাবে আমরা মিসকিন? শুধুমাত্র যে সরকারের ক্ষমতা আসুক না কেন, সে সরকারের শুধুমাত্র তাদের গোলামি করে গিয়েছি। শুধুমাত্র তারা আমাদের এক মন্ত্রী আমাদেরকে বলেই দিয়েছে যে 3 কোটি আহলে হাদিসের ভোট আমার পকেটে। তার কারণ সে নাকি প্রত্যেক বছর তারা জাকাতের টাকা দেয়, কুরবানির টাকা দেয়, এই করে সেই করে। কিন্তু এতে অত্যন্ত লজ্জার বিষয় হচ্ছে আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা হতে পারি নাই। শুধুমাত্র যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, শুধুমাত্র তারা আমাদেরকে ব্যবহার করে থাকে। শুধুমাত্র ব্যবহার করে আমাদের শুধুমাত্র উচ্ছিষ্ট দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে রাখে, যাতে করে আমরা কোনো ধরনের কথা না বলতে পারি। আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই প্রজন্ম তারা জানতে চায়। আমরা মুখোমুখি ওয়াজ মাহফিল, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলে থাকি যে বাংলাদেশে 3 কোটি আহলে হাদিস রয়েছে। শুধুমাত্র সংখ্যার আধিক্যতা দিয়ে কি শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রে নিজের আধিক্যতা বা নিজের শক্তি সামর্থ্য পরিচয় দেওয়া যায়, নাকি এর ভিতরে রয়েছে এর নীতি নৈতিকতা এবং রাষ্ট্রীয় ক্ষমতা এবং সংখ্যাবদ্ধ এবং নীতি নির্দেশন থাকা আমাদের প্রয়োজন। আমরা যদি লক্ষ্য করি, আমরা আরাকানের দিকে যদি লক্ষ্য করি, আমরা রোহিঙ্গার দিকে লক্ষ্য করি, সেখানে তারা 1300 বছরে তাদের ইতিহাস ঐতিহ্য তারা ফেলে রেখে সেখানে তারা এখন বাংলাদেশে তারা রিফিউজির মতো বসবাস করছে। না পারে তারা রোহিঙ্গায় যেতে, না পারে তারা বাংলাদেশে বসবাস করতে। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন কি কারণে তাদের এই অবক্ষয়, কি কারণে তাদের এই অধঃপতন, তারা সেখানে তাদের মসজিদ ছিল, তাদের মাদ্রাসা ছিল, তাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বিভিন্ন সেক্টরে তাদের লোক ছিল। শুধুমাত্র একটা সেক্টরে তাদের লোক ছিল না, তাদের রাজনৈতিক ভাবে তাদের কোনো সংখ্যাবদ্ধ কোনো ধরনের শক্তি, কোনো সংগঠন ছিল না। যার কারণে তাদের 1300 বছরের ইতিহাস ঐতিহ্য, তাদের বাপ দাদার ভিটা, তাদের যে এই সংস্কৃতি, তাদেরকে রক্ষা করতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছে তারা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো শক্তি এবং কোনো সমর্থন ছিল না। আজকে আপনি লক্ষ্য করেন, আজকে যে সরকার ক্ষমতায় আসুক, আপনি যদি তাদের জন্য থ্রেড হয়ে দাঁড়ান, এক নিমিষেই তারা আপনাদেরকে ধ্বংস করে দিতে পারে। তাদের কোনো ধরনের বিচার বিশ্লেষণ করবে না। আপনি ভাবতেছেন এখন পর্যন্ত আমরা সেফে আছি, সেফে ততক্ষণ পর্যন্ত আপনি সেফে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের জন্য থ্রেড না হবেন। যখন তাদের জন্য আপনি থ্রেড হয়ে দাঁড়াবেন, তখন এক নিমিষের ভিতরে আপনাদেরকে কারাগারে নিক্ষেপ করবে, কিংবা ফাঁসিতে ঝোলাবে, কিংবা বিভিন্ন ধরনের গুম খুনের মাধ্যমে আপনাদেরকে নিমিষে তারা ধ্বংস করে ফেলবে। এটা হচ্ছে তাদের এই বাংলাদেশের এই সেকুলারিজম, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান অনুপাতে এই একটা তাদের আদর্শ, এই একটা তাদের নীতি এবং তাদের চরিত্র। আমরা বিগত 17 বছর, বিগত 53 বছর আমরা এটা দেখে আসছি। যে সংগঠনই বলেন না কেন, ইসলামিক সংগঠন হোক, নন ইসলামিক সংগঠন হোক, যারাই তাই সরকারের থ্রেড হয়ে দাঁড়িয়েছে, সরকার তাদেরকে পথের কাঁটা মনে করে এই কাঁটাকে দূরে সরে দেওয়ার জন্য তারা গুম খুন হত্যাযোগ্য করে কারাগারে নিক্ষেপ করেছে, কিংবা রাতারাতি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি মাযহাবী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি, কারণ তাদের মাঝে আমার অনেক বড় বড় উস্তাদ এবং শিক্ষক তার মাযহাবপন্থী কিংবা তারা মাযহাব ফলো করে থাকেন। তাদেরকে আমি সম্মান করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জাযা খায়ের দান করেন। আমাদের বিভক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখতে হবে, আমরা যদি বাংলাদেশে বসবাস করতে চাই, ঐক্যমত ছাড়া বাংলাদেশে কোনো ধরনের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং সরকার প্রতিষ্ঠা করলেও সেই সরকার টিকতে পারবে না। কারণ আমরা শুধুমাত্র বাংলাদেশে সকলেই চাই ইসলাম প্রতিষ্ঠা হোক, শরিয়া বাস্তবায়ন হোক, ইখতিলাফ থাকবে, ফরঈ বিষয় ইখতিলাফ থাকবে, শাখা প্রশাখা বিষয় ইখতিলাফ থাকবে, এটা কখনোই আমরা একমত পোষণ করতে পারবো না। কিন্তু ফরঈ বিষয়, যেগুলো ফরজ বিষয়, যেগুলো ওয়াজিব বিষয়, সেগুলো আমরা ঐক্যমত পোষণ করে আমরা যদি আগাতে পারি, এটা আমাদের সবথেকে কল্যাণকর একটা বিষয় হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াই বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই পথের দিকে যে কথা তোমাদের মাঝে এবং আমাদের মাঝে এক। আসুন না আমরা সেই পথে আগাই, যে পথগুলা আমাদের এবং আপনাদের মাঝে এক। আমরা ইখতিলাফি বিষয় আমরা পরে নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলা আমরা ঐক্যমত পোষণ করতে পারি, সেগুলো নিয়ে আমরা কাছাকাছি হয় না। কাছাকাছি হয়ে বাংলাদেশে একটা সুসংগঠিত একটা সংগঠন তৈরি করে বাংলাদেশের শরিয়া ভিত্তিক এবং রাষ্ট্র এবং ফিকহি এবং হাদিস ভিত্তিক শরিয়া ভিত্তিক আমরা বাংলাদেশের রাষ্ট্র একটা পরিচালনা করার জন্য আমরা অগ্রগণী ভূমিকা পালন করতে পারি। আমরা আসুন না এদিকে আমরা একটু অগ্রসর হই। আর কত দ্বন্দ্ব, আর কত মতভেদ, আর কত রক্ত গিল আমরা বুঝতে পারবো যে আমাদের ঐক্য দরকার। মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের রাষ্ট্রে বিশ্বাসী তারা কখনো ইসলাম ক্ষমতায় আসুক তারা কখনোই চাইবে না
শুধুমাত্র ইসলামী সংগঠনকে তারা ব্যবহার করে শুধু মধু কথা বলে তাদেরকে ভোট ব্যাংক তাদের আয়ত্ত নিতে চাবে, কিন্তু তারা কখনোই আপনাদেরকে ক্ষমতায় বসাবে না, আপনাদেরকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব দিবে না। এটাই হচ্ছে তাদের প্ল্যান এবং তাদের প্রোগ্রাম। আমাদের দুর্বলতার জায়গা কোথায়, আমাদের দুর্বলতার জায়গা কোথায়, এটা আমাদেরকে কুট করতে হবে, এটা আমাদের নোটিশ করতে হবে। আমরা সংখ্যায় যত লোকই হোক না কেন, 2.5 কোটি বলেন, 3 কোটি বলেন, কিংবা 3 কোটি প্লাস বলেন না কেন, এই সংখ্যা দিয়ে আমাদের কোনো কিছু হবে না যদি আমরা সংখ্যাবদ্ধ না থাকতে পারি। আমরা একই আকীদার মানহাজের মানুষ, একই সালাফি মানহাজের মানুষ, একই কোরআন পড়ি, একই হাদিস পড়ি, একই প্রতিষ্ঠানের মানুষ হয়েও আমরা বিভক্তি হয়ে যাচ্ছি, কেন আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, এটা আমরা কখনো খেয়াল করতে পেরেছি? আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে সেটাই। আমরা আজকে যারা বলে যে 80% মাযহাবী এই বাংলাদেশে, তারা কখনো সালাফি মানহাজের কোনো এমপি মন্ত্রী তারা হতে পারে না, এটা কিভাবে তারা বলতে পারে? আমরা কি এই বাংলাদেশের জনগণ নয়? আমরা কি বাংলাদেশের নাগরিক মানুষ নয়? আমরা কিভাবে তারা এই কথা বলতে পারে? আমরা যদি 10 জন মানুষ হয়, 10 জন মানুষ কিন্তু বাংলাদেশের নাগরিক, এটা আমরা মাথায় রাখতে হবে। সেই জন্য যদি 10 জন মানুষ যদি সংঘবদ্ধ হয়, 10 জন মানুষকে দিয়ে 100 জন মানুষ ভয় পাবে। যদি আপনি 1 লক্ষ 5 লক্ষ মানুষ হন, সেখানে যদি আপনি বিভক্তি হন, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকেন, তখন কিন্তু একজন মানুষ আপনাদের উপর সেই ক্ষমতা প্রভাব খাটাবে এবং আপনাদেরকে ব্যবহার করে তারা এই ফসল তাদের ঘরে নিবে। এর জন্য মনে রাখতে হবে, আমাদের সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি প্রচার প্রসার করা ছাড়া কোনো ধরনের বিকল্প নেই। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, আমাদের সামাজিক ব্যবস্থা বলেন, আমাদের সমাজনীতি বলেন, যে নীতি কথাই বলেন না কেন, সংঘবদ্ধভাবে ছাড়া কোনো ধরনের কোনো কিছু করা সম্ভব নয়। এ প্রজন্ম জানতে চাই যে তারা কিভাবে এই দেশকে তারা পার্টিসিপেট করবে, তাদের কি যোগ্যতা এই দেশে তারা কিভাবে দিবে। আমরা যারা সালাফি মানহাজের মানুষ, শুধুমাত্র লেখাপড়া করলাম, আমাদের দায়িত্ব শেষ। আমরা লেখাপড়া শেষ করে একটা প্রতিষ্ঠানে যাবেন, উস্তাদ আপনাদেরকে চিনে না, এর কারণ কি? প্রত্যেক বছর কত ছাত্র ফারাক হয়ে যাচ্ছে, তারা কোথায় কোন জায়গায় তাদের কর্মস্থল হচ্ছে, তাদের জন্য আমরা কর্মসংস্থান করে দিতে পারছি কিনা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো পদমর্যাদায় বা রাষ্ট্রীয়ভাবে তাদের কোন স্পেস আমরা দিতে পারছি কিনা, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এর দুর্বলতা কোথায়? তাই আমি যারা বিভিন্ন সালাফি মানহাজের বিভিন্ন সংগঠন, তাদের পাশে আমি উদারতভাবে আহ্বান জানাচ্ছি, খোলা চিঠি হিসেবে বা খোলা বক্তব্য দিচ্ছি তাদের কাছে, আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করেন। তাদের কাছে আমি বিনয় অনুরোধ, আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করেন যে আমাদের ছাত্ররা কোথায় যাচ্ছে, আমরা কি তাদেরকে প্রপারলি তাদেরকে যত্ন নিতে পারছি? তারা কোথায় যাচ্ছে, লেখাপড়া শেষ করে কোথায় যাবে, কোথায় কি করছে, তাদের কোনো খেয়াল খবর কি আমাদের কাছে আছে? কোনো নোটিশ আছে, কোনো চার্ট আছে আমাদের কাছে? শুধুমাত্র আমরা লেখাপড়া করাইলাম, ক্লাস শেষ হলো, আমার দায়িত্ব শেষ, ফারাক হলো, তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক, কোনো ধরনের পরিচয় নাই, এটি কি আমাদের বাস্তবসম্মত? তাহলে এই সংখ্যা আমার বাংলাদেশে এদেরকে দিয়ে আমরা কি হবে? যে ছাত্রটা, যে সন্তানটা এখানে লেখাপড়া করে সে কোথায় যাচ্ছে, কি করছে, তাদের কোনো খেয়াল খুশি আমাদের রাখতে পারি না, তাহলে তাদেরকে দিয়ে এই সমাজ আমরা কি উপকার করাতে পারবো? তারা তো লাইনচ্যুত হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তাই সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছে, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে একটা আমরা প্ল্যাটফর্ম দান করাই, যে প্ল্যাটফর্মটা পুরা বাংলাদেশ সরকার সহ বিভিন্ন বড় ধরনের যত সংগঠন থাকুক না কেন, যত বড় শক্তি আসুক, তারা কথা বলতে হলে 10 বার হিসাব করতে হবে আমি কার বিরুদ্ধে কথা বলতেছি। তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস কিভাবে পায়? যে এজন্যই পায় যে আমাদের কোনো সংঘবদ্ধ কোনো ধরনের আমাদের সংগঠন নাই। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কটু মন্তব্য করে, একটা জায়গায় মসজিদ ভেঙে দেয়, বিভিন্ন জলসা, বিভিন্ন মাহফিল তারা ভেঙে দেয়। এর কারণ কি? আমাদের শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম নাই, তারা যে কোনো সময় আমাদের উপর ঘায়েল করতে পারে। এজন্য আমাদের সংঘবদ্ধভাবে আমাদেরকে দাওয়াতি প্ল্যাটফর্ম, আমাদের বিভিন্ন প্রচারে, বিভিন্ন স্তরে, শহরে, নগরে, বন্দরে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের প্রচার বিস্তার লাভ করতে হবে। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, শুধু মাদ্রাসা কেন্দ্রিক নয়, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং সেই বারাকা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।